আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমআরআই। তো এমআরআই এর পুনরূপ হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এর পুনরূপ হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এটা 2015 সালে মেডিকেলে কোশ্চেনটা আসছিল। এমআরআই এর পুনরূপ কি, এটা মেডিকেলে আসা কোশ্চেন, ঠিক আছে। তো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং যেটা বাংলা হচ্ছে চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি। বাংলা হচ্ছে চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি। বাংলা হচ্ছে চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি। তো প্রথম বিষয়টা হচ্ছে যে আসলে এমআরআইটা কখন করা হয়, কাদের ক্ষেত্রে করা হয় না, কিসের ভিত্তিতে এমআরআইটা করা হয়, এগুলো সম্পূর্ণ বিষয়টা আমাদের একদম খুঁটিনাটি আমাদের এগুলো জানতে হবে। তো আগে আমরা প্রথমে দেখি যে আসলে এমআরআইটা করা হয় কখন। এমআরআইটা মূলত করা হয়ে থাকে সফট টিস্যুর উপর ভিত্তি করে এমআরআই করা হয়। এমআরআইটা করা হয় কখন, ধরো না কারো একটা হাড়ে ফ্র্যাকচার হয়েছে, এখানে কিন্তু আমরা এমআরআই করতে পারবো না, এখানে এক্সরে করতে হবে, কারণ এটা হচ্ছে একটা শক্ত অংশ। তো যেগুলো আমাদের শরীরের যেগুলো শক্ত যেগুলো কাঠামো যেগুলো, এগুলো মূলত এক্সরে করা হয়। আর সেম কাজটাই করা হয়, ছবি নেওয়া হয়, যদি সেটা নরম কাঠামো হয়ে থাকে তখন হচ্ছে আমরা এমআরআই। যেমন ধরো না কারো একটা ব্রেন টিউমার হয়েছে, তো ব্রেন টিউমার যদি হয়, ব্রেন টিউমার হলে কিন্তু হচ্ছে এটা আমি এক্সরে করলে এটা আসবে না, কারণ এটা হচ্ছে নমনীয় কাঠামো। তো মূলত শরীরের যেগুলো সফট টিস্যু আছে, এই সফট টিস্যুগুলো ছবি উঠানো হচ্ছে এমআরআই বা সিটি স্ক্যান দ্বারা। আর যেটা হচ্ছে আমাদের হার্ট টিস্যু যেগুলো, সেগুলো ছবি উঠানো হচ্ছে এক্সরে দ্বারা। প্রথম আগে এটা আমাদের জানা দরকার, যেগুলো হার্ট টিস্যু যেগুলো, তো হার্ট টিস্যু গুলো মূলত হচ্ছে এখানে এক্সরে করা হয়। যেমন হচ্ছে হাড়ের ছবি উঠাবো, এক্সরে করতে হবে এখানে। আর সফট টিস্যু যদি হয়ে থাকে, এটা সফট টিস্যু হলে এখানে আমরা সিটি স্ক্যানও করতে পারি, এখানে আমরা সিটি স্ক্যানও করতে পারি, আবার দেখা যায় এখানে এমআরআই করা যায়। এখন যেহেতু এখানে আমরা বললাম যে সফট টিস্যু ক্ষেত্রে সিটি স্ক্যান এমআরআই দুটাই করা যায়, তো আমাদের প্রথম কাজ কিন্তু আগে দুটা তফাৎ জানা, সিটি স্ক্যান আর হচ্ছে এমআরআই তফাৎটা আসলে কি। তো সিটি স্ক্যান যেটা, এটা মূলত হচ্ছে আসলে ওল্ড ভার্সন, এমআরআইটা জাস্ট ওটারই আপডেট ভার্সন। আর এখানে সিটি স্ক্যানের মতো এক্স রশ্মি আমরা ইউজ করি, আর এমআরআই তে ইউজ করা হচ্ছে রেডিও ওয়েভ, যেটা বেতার তরঙ্গ, এটা অ্যাপ্লাই করা হয়ে থাকে। আর সিটি স্ক্যানের মূলত যে ছবিটা পাই আমরা সেটা 2D পিকচার, আর এমআরআই তে পাওয়া যায় হচ্ছে 3D পিকচার পাওয়া যায়। এগুলো হচ্ছে বেসিক্যাল তফাৎ। তাহলে এখানে সিটি স্ক্যান যেটা, আমরা সিটি স্ক্যান যেটা করি, সিটি স্ক্যানের ক্ষেত্রে মূলত এখানে এক্স রশ্মি ইউজ করা হয়, এক্স-রে ইউজ করা হয়, আর এটা মূলত আমাদেরকে একটা 2D পিকচার দিবে, 2D পিকচার দিবে একটা। আর এমআরআই যেটা, তো সিটি স্ক্যান দিয়ে যে কাজ হয় এমআরআই দিয়েও সে কাজই হয়, বাট হচ্ছে এর থেকে অনেক একদম হচ্ছে তোমার খুব ক্লিয়ার ছবি দিবে এবং হচ্ছে একদম ডিটেল ছবি দেখাবে তোমাকে। তো এমআরআই যেটা, এখানে মূলত আমরা হচ্ছে রেডিও ওয়েভ বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করে থাকি। এখানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা হয় এটা, এবং আমাদেরকে এটা একটা 3D পিকচার দিবে, অর্থাৎ একদম ডিটেল পিকচার দেয় এমআরআই। আর সিটি স্ক্যানটা সেম কাজ করা যাবে, বাট এটা হচ্ছে আমাদেরকে ডিটেল পিকচার দিবে না। এখানে এক্স-রে ইউজ করা হচ্ছে, এখানে এমআরআই ইউজ করা হয়। সিটি স্ক্যানের চাইতেও এমআরআইটা বেশি নিরাপদ। নিরাপদ এই সেন্সে, কারণ দেখো এক্স রশ্মি আমরা এর আগে যখন পড়ে আসলাম, ওই যে 7টা আমরা হচ্ছে বর্ণালী পড়লাম, ফার্স্ট ছিল গামারে ছিল, এরপর ছিল এক্স-রে ছিল, এরপর ছিল ইউভি, এরপর ছিল ভিজিবল, এরপর ছিল হচ্ছে আমাদের আইআর, এরপর মাইক্রোওয়েভ, আর লাস্ট হচ্ছে রেডিও ওয়েভ। তো আমরা এখানে বলে আসছিলাম যে এই সিরিজে যত বাম থেকে ডান দিকে যায়, তার এখানে মূলত তরঙ্গ দৈর্ঘ্যের মান বাড়বে আর শক্তির মান কি হবে, কমবে। এখন দেখো এক্স রশ্মি, তার মানে শক্তির মান কিন্তু বেশি, আর এখানে রেডিও ফ্রিকোয়েন্সি যেটা বা রেডিও ওয়েভ যেটা, শক্তির মান তুলনামূলক কম। যেহেতু এটা শক্তির মান কম, তারপর আমরা কিন্তু কম শক্তি প্রয়োগ করতেছি, বিধে এখানে ক্ষতি হওয়ার চান্স সিটি স্ক্যান তুলনায় কিছুটা কম থাকবে। আর এক্স রশ্মি যেহেতু এখানে আমাদের মোটামুটি এখানে শক্তির মান বেশি, সো বলা যায় সিটি স্ক্যান দ্বারা কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এগুলো হচ্ছে বেসিক্যাল তফাৎ, এগুলো বুঝতে পারলাম কিনা। এখন এমআরআই আমরা কখন করতে পারবো? এমআরআইটা করা যাবে যদি কোথাও এনএমআর পরমাণু পাওয়া যায়। আমরা এর আগে এনএমআর বর্ণালী পড়ে আসছিলাম। এনএমআর বর্ণালী কাজ ছিল নিউক্লিয়াসের স্পিন পরিবর্তন করে দেয়, নিউক্লিয়াসটা এদিকে স্পিন এদিকে আছে, জাস্ট এটা ঘুরাই দিবে, এটা ছিল হচ্ছে এনএমআর বর্ণালী কাজ। তাহলে এই এনএমআর পরমাণু যেগুলো, তার মধ্যে এনএমআর বর্ণালীটা শোষণ করতে পারে। তো যেগুলো হচ্ছে এনএমআর পরমাণু, এগুলোর উপরে একমাত্র হচ্ছে এমআরআইটা করা যাবে, তাছাড়া করা যাবে না। এখন এনএমআর পরমাণুটা কি, এটা আমাদের একটু জানা দরকার। একটু লিখো এনএমআর পরমাণু। আর এনএমআর বর্ণালী যদি বলি, এটাকে একটু ক্লিয়ার করে নিই। এনএমআর বর্ণালী যেটা, এনএমআর বর্ণালীর কাজ হচ্ছে নিউক্লিয়াসের স্পিন পরিবর্তন করে দেয়।
এটা নিউক্লিয়াসের স্পিন পরিবর্তন করে দেয়। এটা নিউক্লিয়াস স্পিন পরিবর্তন করে দেয় এনএমআর বর্ণালী যেটা। এখন আসে এনএমআর পরমাণুটা আসলে তাহলে কি? এনএমআর এর পূর্ণরূপ হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এই যে জাস্ট এটাই নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এটা হচ্ছে এনএমআর এর পূর্ণরূপ। তো এনএমআর পরমাণু যেটা মূলত হচ্ছে যে সকল পরমাণুতে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন থাকে, বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন বিশিষ্ট পরমাণুকে বলা হয় এনএমআর পরমাণু। এটা একটু লিখেন, লিখো যে সকল পরমাণুতে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন পাওয়া যায়, যে সকল পরমাণুতে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন পাওয়া যায় তাদের বলা হয় এনএমআর পরমাণু। যে সকল পরমাণুতে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন পাওয়া যায় তাদের বলা হয় এনএমআর পরমাণু। যে সকল পরমাণুতে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন পাওয়া যায় তাদের বলা হবে এনএমআর পরমাণু। যদি দুটো বিজোড় পাওয়া যায় খুব ভালো, না পাওয়া গেলে অন্ততপক্ষে প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটা বিজোড় হতেই হবে। যেমন দেখো আমরা যদি এখানে খেয়াল করি হাইড্রোজেন, এরপর নিলাম আমরা এখানে কার্বনের 13 আইসোটোপ যেটা সেটা নিচ্ছি, আর এখানে আরেকটা নেওয়া হলো সেটা হচ্ছে আমাদের ফ্লোরিন। এখন এই তিনটার জন্য যদি আমরা প্রোটন নিউট্রনটা একটু বের করি, তাহলে এই তিনটা পরমাণু প্রোটন বের করবো, নিউট্রন বের করবো। এটা প্রোটন কত হবে? প্রোটন 1, নিউট্রন 0, নিউট্রন 0। এখানে প্রোটন কত? 6 আর নিউট্রন 7। এখানে প্রোটন 9, নিউট্রন হবে 10। দেখো এটার ক্ষেত্রে প্রোটন বিজোড় পাওয়া যাচ্ছে, এটার ক্ষেত্রে নিউট্রন বিজোড় পাওয়া যাচ্ছে, এটার ক্ষেত্রে প্রোটন বিজোড় পাওয়া যাচ্ছে। অন্তত পক্ষে প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটা হলো কি হতে হবে? বিজোড় হতে হবে। তো যাদের এরকম বিজোড় পাওয়া যায় তাদেরকে বলা হয় এনএমআর পরমাণু। আর যেখানে এনএমআর পরমাণু থাকে এই জায়গাগুলোতে মূলত আমরা কি করতে পারবো? এমআরআই প্রক্রিয়া পরিচালনা করতে পারবো, সেখানে এমআরআইটা কাজ করবে। আর যেখানে এনএমআর পরমাণু থাকবে না এখানে এমআরআই কাজ করে না। এখন দেখো মানুষের ব্রেনে আসলে হচ্ছে এনএমআর করা হয়, এই যে এমআরআই এটা করা হচ্ছে কোথায় কোথায় সেটা বলি। ধরো না কারো হয়তো বা ব্রেন টিউমার হয়েছে, তো এটা তো একটা সফট টিস্যু, এটা তো আমি হচ্ছে এক্সরে করতে পারবো না। আর ধরো কারো টিউমার আছে, টিউমার কিন্তু আবার বিভিন্ন রকমের আছে। কিছু টিউমার আছে দেখা যায় পাথর মতো শক্ত হয়ে যায়, ওটা এক্সরে করলে চলে আসবে। কিন্তু কিছু টিউমার আছে যেগুলো তোমার পাথরের মতো শক্ত হবে না, এগুলো জায়গায় কিন্তু আবার এমআরআই করতে হবে, কারণ তোমার একটা সফট টিস্যু হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে ব্লাড ভেসেল যেগুলো আছে, রক্ত যেগুলো জালিকা, এগুলো অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ফুলে ওঠে। তো ফুলে ওঠার ফলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তো এইগুলো জায়গাতে হচ্ছে তুমি এমআরআই করতে হবে, এমআরআই করবা। তারপর দেখা যাচ্ছে অনেকের যে হাতের মধ্যে যে রেডিও আলনা যেখানে আছে এই জায়গার মধ্যে একদম ঠিক হাড়ের সাথে লেগে একটা নালী তৈরি হয়ে যায়, একটা লম্বা একটা রগের মতো একটা নালী তৈরি হয়। তো নালটা দেখা যায় ব্যথা করে, ভিতরে ফুলে ওঠে, দেখা যায় পুষ জমে যাওয়ার মধ্যে অপারেশন করে নালটা কেটে ফেলতে হয়। তো এখানে যদি আমি এখন এক্সরে করি তাহলে কিন্তু হাড়ের ছবি নিয়ে আসবে, এক্সরে করলে হাড়ের ছবি নিয়ে চলে আসবে। আর এমআরআই যদি করি হাড়ের ছবিটা না নিয়ে করবে কি, নিয়ে চলে আসবে হচ্ছে তোমার নালীর ছবি। আমি বলতে পারো তো নালীর সাথে তো হাড় ছিল, হাড়ের ছবি নিল না কেন? হাড়ের ছবি না নেওয়ার কারণটা হচ্ছে হাড়ের মূল উপাদানটা হচ্ছে ক্যালসিয়াম, যেটা এনএমআর পরমাণু না। এই কারণে কিন্তু হাড় ভেঙে গেলে কখনো এমআরআই করা হবে না। দেখো যেটা হাড়ের যেটা উপাদান, হাড়ের মূল উপাদানটা কি? ক্যালসিয়াম না? ক্যালসিয়াম 20-40, তাহলে দেখো এখন প্রোটন কত? 20, নিউট্রন কত? নিউট্রন 20। তাহলে এটা কি এনএমআর পরমাণু হবে? এই কারণে কিন্তু হচ্ছে হাড়ের ছবি কিন্তু এমআরআই উঠায় না, ঠিক আছে? এই কারণে হচ্ছে দেখা যাচ্ছে ওই নালী রেডিওলার পাশাপাশি নালীটা হাড়টা কিন্তু কাছাকাছি ছিল, তারপরে ওখানে হাড়ের ছবি উঠায় নাই, কারণ ওটাতে এমআরআই কাজ করবে না। এই কারণে কিন্তু একইভাবে তোমার যদি কোথাও যদি হাড় যদি ভেঙে যায় এমআরআই করে লাভ নেই। আমি তো ভাবছি না আমার অনেক টাকা, আমি এমআরআই করবো, একটু ভাব দেখাইলাম, ঠিক আছে? তো ভাব দেখা লাভ না, ওখানে এমআরআই তুমি কাজ করতে পারবে না। তাহলে এখানে এমআরআই কখন করা হয় আর এক্সরে বা সিটি স্ক্যান কখন করা হয়, এগুলো ক্লিয়ার হলো কিনা? যে মূল কথা হচ্ছে যেগুলো সফট টিস্যু, যেগুলো এখানে আমরা সিটি স্ক্যান বা এমআরআই করতে পারি। সিটি স্ক্যান চাইতে হচ্ছে আপডেট পিকচার বলো বা সবকিছু ডিটেল আকারে দেখাবে এমআরআই, আর সেটা হচ্ছে ক্ষতি একটু কম হয়। আর যেটা হচ্ছে আমাদের সিটি, যেটা হচ্ছে আমাদের এক্সরে, যেটা এক্সরেটা হচ্ছে মূলত হচ্ছে হার্ট টিস্যু গুলো এখানে উঠানো হয়। আর তোমাকে যদি একটা প্রশ্ন করা হয়, খ নাম্বার দিল যে ব্রেন টিউমার হলে এমআরআই করা হয় কিন্তু হাড় ভেঙে গেলে হচ্ছে এমআরআই করা হয় না কেন? তাহলে ব্যাখ্যা দিতে পারবো না। হ্যাঁ, হাড়ের মূল উপাদানটা হচ্ছে ক্যালসিয়াম, বিধায় এখানে এনএমআর পরমাণু নাই, বিধায় এটা এমআরআই করা যাবে না। এখন তাহলে ব্রেনে কেন হচ্ছে এমআরআই করা যাবে? মানুষের দেহে 70% কি পানি না? আর পানি মানে ওখানে কি থাকে? হাইড্রোজেন পরমাণু থাকে। মূলত মানব দেহের এই পানিতে যে হাইড্রোজেন পরমাণু থাকে এটা ভিত্তিতে মূলত মানব দেহে এমআরআই করা যায়। তার মানে বোঝা গেল যে আমাদের যে ব্রেনে যদি কোনো সমস্যা যদি হয় ওখানে অবশ্যই কি পানির তো অভাব নাই, যেহেতু পানি এসছে, পানি মানে হাইড্রোজেন, তাহলে ওখানে কিন্তু হাইড্রোজেন উপস্থিত থাকাতে সরাসরি আমরা ওখানে এমআরআই করতে পারবো। কিন্তু তোমার হচ্ছে যে হাড়, যেটা হাড়ে একদম উপরে যে উপাদান সেটা কি? ক্যালসিয়াম, এখানে ওটা হচ্ছে হাড় উঠাতে পারবে না। ক্লিয়ার করতে পারছে একটু? এখন কিছু গল্প আকারে কিছু কথা শোনো, তাহলে এমআরআইটা সম্পর্কে আরো ভালো আইডিয়া আসবে।
প্রথম কথা হচ্ছে এমআরআই তো আমরা বুঝলাম যে কোথায় কোথায় করা হয়। এখন এমআরআই 4টা জায়গায় এমআরআই করতে পারবা না। একটা হচ্ছে কার যদি হৃৎপিণ্ডে যদি হচ্ছে তোমার পেসমেকার বসানো থাকে, পেসমেকার যদি বসানো থাকে, যদি দেখা যায় তোমার রিং বসানো থাকে, অনেকে যে তোমার কানে যে যন্ত্র লাগানো থাকে, অপারেশন যন্ত্র লাগায়, শুনতে পায় না এদের। আরেকটা হচ্ছে যদি হাড় ভেঙে গেছে, অনেক সময় শুনে রড ঢুকে রাখছে, এই 4 শ্রেণীর লোকের হচ্ছে এমআরআই করা যাবে না। করতে গেলে সমস্যা আছে। কি সমস্যা? আমি তোমাকে বলছি, মারা যেতে পারে। হ্যাঁ, মারা যেতে পারে কিভাবে, তোমার আমি এখন বিষয়টা ক্লিয়ার করি। ভারতে একবার এটা হয়েছিল, সেটা হচ্ছে একটা লোক হাতে ঘড়ি ছিল, মানে এমআরআই প্রক্রিয়া করতে গেলে এখানে অবশ্যই এমআরআইটা কিন্তু বড় একটা ম্যাগনেট থাকে, বড় সড় একটা চুম্বক থাকে। এই চুম্বকের মানটা হচ্ছে 0.1 থেকে প্রায় 7 টেসলা, মানে মানটা অনেক বেশি। চুম্বকটা এককে টেসলা দ্বারা প্রকাশ করা হয়, এই মানটা অনেক বেশি। তারপরে এখন বড় সড় চুম্বকের দ্বারা তুমি যদি এখন ওখানে যাও, চট করে দ্রুত টেনে নিবে। একটা লোক করছে কি, হাতে ঘড়ি পরে চলে গেছে, কিন্তু ওই রুমে যাওয়ার সময় যত মেটাল বিষয় বস্তু আছে সব খুলে রেখে যেতে হয়। এই যে বেল্টের যে বকলেস থাকে, বেল্ট, তারপর হচ্ছে তোমার যে ঘড়ি, আংটি যা আছে সব রেখে যেতে হবে। তো লোক করছে হাতে ঘড়ি দিয়ে চলে গেছে, যাওয়ার পরে খেয়াল করে নাই যে এমআরআই করবে, সে খেয়াল করে নাই। এমআরআই যে চালু করছে একদম সাথে ধাক্কা খেয়ে সাথে মানুষ মারা গেছে। মানে এটা মূলত ট্রেন যেমন ধাক্কা দেয় ওরকম ধাক্কা, মানে এত দ্রুত টানে। তো পরবর্তীতে তখন এটা নিয়ে গবেষণা করছে ওরা, যে আসলে এই লোকটা চটকে মারা গেল কি জন্য। তখন করছে ওখানে একটা ফাঁকা একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে আসছে, বাস্তব ঘটনা বলতেছি, ভারতের ঘটনা। ফাঁকা একটা সিলিন্ডার এসে রেখে দিছে, ওই সিলিন্ডারটা দিয়ে করছে বাইরে যায় এমআরআইটা চালু করছে। যে চালু করছে সাথে সাথে একদম মনে করে সিলিন্ডার টেনে নিয়ে একদম চ্যাপটা লাগাই দিছে। ফাঁকা গ্যাসের সিলিন্ডার লোহার, সাথে টেনে চ্যাপটা মারছে, তাহলে তো মানুষ তো কিছুই না। তো এই কারণে হচ্ছে যাদের হৃৎপিণ্ডে পেসমেকার বসানো আছে, তারপর হচ্ছে তোমার এই যে রিং বসানো থাকে, কানে হচ্ছে যন্ত্র লাগানো থাকে, কিংবা এই যে পায়ে যে অনেক সময় দেখা যায় পা ভেঙেছে রড লাগাই দিচ্ছে, এগুলো সবই কিন্তু কি চুম্বকের দ্বারা আকৃষ্ট হবে। হ্যাঁ, এগুলো সবই কিন্তু চুম্বকের দ্বারা আকৃষ্ট হবে এবং প্রবলভাবে আকৃষ্ট হয়। তো এই প্রবলভাবে আকৃষ্ট হয় বিধায় কিন্তু আমরা কিন্তু এমআরআই 4টা জায়গায় করতে পারবো না। এখন আসলে এমআরআইটা করা হয় কিভাবে? হ্যাঁ, হাতে বা পায়ে রড, তারপর হচ্ছে তোমার যে কান যে শ্রবণ ইন্দ্রিয় যেটা, আর একটা হচ্ছে তোমার যে রিং পরানো, আর হচ্ছে হাটে হচ্ছে তোমার পেসমেকার, এই 4টা যেটা বলতেছিলাম। তো এখন ধরে নাও তোমার এমআরআইটা করবো কিভাবে। এখন বড় একটা গোল এরকম একটা মেশিন থাকে রাউন্ড, ওই মেশিনের সাথে একটা বেড লাগানো থাকে, বেডটা বের হয় প্রবেশ করে এরকম। তো করে কি ওখানে রোগীকে শুয়াই দিয়ে বেল্টে বেঁধে রাখে, নড়াচড়া না করতে পারে। নড়াচড়া করলে কিন্তু এমআরআই হবে না, মানে মান টান সব ভুলে অনেকক্ষণ সময় লাগবে। নড়াচড়া না করতে পারে এরপর করা হয় কি, এখানে 2টা সুইচ থাকে। প্রথম মানুষটাকে আগে পুরো মানুষটাকে ওই এমআরআই মেশিনের মধ্যে একদম ঢুকাই দেওয়া হয়। তারপর সুইচ থাকে 2টা সুইচের মধ্যে প্রথমটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, দ্বিতীয় সুইচ চাপ দিলে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি যেটা সেটা অ্যাপ্লাই করতে পারবো। তো যে মাত্র এখানে ম্যাগনেটিক ফিল্ডটা ইউজ করা হচ্ছে, মানে প্রথম মানুষটা চলে গেল ভেতরে, যার পর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা মাত্রই সাথে এখন বিভিন্ন রকম আওয়াজ শুরু হয়ে যায়, একদম হাতুর দিয়ে জোরে জোরে বাড়ি দিচ্ছে এরকম আওয়াজ হয়। তারপর কখন হচ্ছে দেখা যায় পাখির কিচিমিচি শব্দ শোনা যাচ্ছে, কখনো এরোপ্লেন উড়ে চলে যাচ্ছে, কখনো বাচ্চা কান্নাকাটি করতেছে, এরকম বিভিন্ন রকমের আওয়াজ হয়, অদ্ভুত অদ্ভুত আওয়াজ হয়। তখন করে কি রোগীর কানে কটন বা হেডফোন দিয়ে রেখে দেয়, যাতে সমস্যাটা কম হয়। অনেকে আবার এমআরআই প্রশ্ন করে কি মিউজিক লাগাই দেয়, যে মিউজিকের তাল তালে এমআরআই করছে, তুমি ওগুলো শুনতে পারলা না, মনোযোগ তো ওইদিকে চলে যাবে, নড়াচড়াগুলো তবে এদিকে শেষ। তখন করা হয় কি, এই শব্দগুলো আসলে হয় কেন হচ্ছে, মূলত একটু পরে আমরা আবার করি কি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করি। এখন যখন হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড বা রেডিও ফ্রিকোয়েন্সি যখন হচ্ছে তোমার এগুলো ওঠানামা করতে থাকে, দেখো ফ্যান যদি আমি একবার যদি ফুল স্পিডে দিই, একবারে কি ফুল স্পিডে ঘুরবে শুরুতেই, আস্তে আস্তে উঠবে না? ওই রকম রেডিও ফ্রিকোয়েন্সি বা ম্যাগনেটিক ফিল্ডটা আস্তে আস্তে যখন হচ্ছে তোমার তীব্রতা যখন বাড়তেছে, ওই মুহূর্তে শব্দটা কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে। আর যে মাত্র ম্যাগনেটিক ফিল্ড ইউজ করা হয়, কিছুক্ষণ পর মানুষের শরীরে একটা দুর্বল অনুভূতি হয়, দুর্বল দুর্বল লাগে। রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়া মাত্র আবার শরীরটা চাঙ্গা হয়ে যায়। তারপর এমআরআই প্রক্রিয়া যখন শেষ, এই পুরো এখানে যা কিছু তোমার পাইছে সবগুলো সিগন্যাল আকারে চলে গেছে কম্পিউটার, বাইরে একটা কম্পিউটার লাগানো আছে, ওখানে গিয়ে সফটওয়্যার ইনস্টল আছে, ডিজিটাল আকারে ইমেজ পাওয়া যায়, ডাক্তাররা ইমেজটা দেখে বুঝতে পারে আদৌ কোনো সমস্যা আছে কি নাই। এভাবে এমআরআই প্রক্রিয়াটা চালানো হয়। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে শতকরা 2% লোকের এমআরআই করতে গিয়ে একটা সমস্যা হয়। সমস্যা হচ্ছে এখানে একটা সময় সেই স্পিন চেঞ্জ হয়, যে বললাম না এনএমআর পরমাণু, তো এনএমআর মানে তো কি হয়, নিউক্লিয়াসে কি বললাম, এটা স্পিন চেঞ্জ হয়, স্পিনটা চেঞ্জ হয়ে যায়। কিছু কিছু লোক আছে স্পিন আর পর আর ঘরে না, তো ওদেরকে একটা ইনজেকশন দিতে হয়। তো আমি দাম জানতাম মোটামুটি বছর 4 আগে, ওটার দাম ছিল 3600 টাকা ইনজেকশন দাম। তাহলে ওই
এমআরআই করার আগে আগে বলছে পকেটে টাকা রেখে দেন 3600, সমস্যা হলে লাগতে পারে। কারণ দেখা যাচ্ছে ওর স্পিন চেঞ্জ হয়ে গেছে, তারপর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়ে যাবে। ওর হচ্ছে আত্মীয় ডাকতে যা দেখা যাচ্ছে যে এটা আরো বেশি সমস্যা হয়ে গেছে। তো ওরা নিজের দায়িত্ব চট করে একটা ইনজেকশন কিনে সে অ্যাপ্লাই করে দেয়। আসলে ওটা তো ইনজেকশন দিচ্ছে না, টাকাই তুলে পুশ করতেছে, তাই দাঁড়ালো না। তো এই হচ্ছে মূলত এমআরআই করা হয়। এখন আমি তোমাদেরকে এমআরআই একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাবো। এটা মানুষটা ভিতরে চলে যাচ্ছে। বোঝা গেল? তো এরকম মূলত ঘটনাগুলো ঘটে। যেখানে ফার্স্ট কি দেখলাম আমরা, মাঝে হাতুড় দিয়ে বাড়ি দিচ্ছে এরকম, সোজা মাঝে হাতুড় দিয়ে বাড়ি দিচ্ছে এরকম ঘটনা দেখলাম। তো মোটামুটি আমরা এখানে দেখলাম যে এই মারাইটা কিভাবে হয়। এখন আমরা হচ্ছে মূল আলোচনা চলে আসবো। তা আমরা এখানে 3টা স্টেজ আলোচনা করব। স্টেজ 1 যেটা, সেটা হচ্ছে মানব দেহের মধ্যে কি কি ঘটনা ঘটতেছে। স্টেজ 2 যেটা, এই মেশিনটা গঠন কেমন, কি কি অংশ নিয়ে মেশিনটা গঠিত। স্টেজ 3 হচ্ছে মেশিনের মধ্যে কি কি হয়। তো চলো আমরা শুরু করি। এবার লিখো এমআরআই প্রক্রিয়া। এমআরআই প্রক্রিয়া লিখো এবার। আচ্ছা, আমরা শুরু করতেছি এমআরআই প্রক্রিয়া। তো ফার্স্ট যখন হচ্ছে মানুষটাকে ভেতরে যখন নিয়ে যাওয়া হলো, এটা আমরা একটু আগে দেখলাম। নিয়ে যাওয়ার পরে ম্যাগনেটিক ফিল্ড যখন আমরা দিচ্ছি, দেওয়ার সময় কিছু ঘটনা ঘটে, তার আগ পর্যন্ত সবকিছু থাকে স্বাভাবিক। তাহলে এখানে যে আমরা যে হাইড্রোজেন গুলো দেখলাম, পানিতে যে হাইড্রোজেন থাকে, এই হাইড্রোজেনের স্পিনটা এখন স্বাভাবিক অবস্থায় জাস্ট এভাবে ঘুরতে থাকে, স্পিনটা এভাবে ঘুরতেছে। আমরা আগে ইলেকট্রন স্পিন দেখে আসলাম, সেম হাইড্রোজেনের বা প্রোটনের স্পিন পাওয়া যায়। এই প্রোটন স্পিন গুলো স্বাভাবিক অবস্থায় ঘুরতে থাকে, অর্থাৎ এটা জাস্ট হবে যে এরকম, এটা ঘড়ি কাটার দিকে এটা ঘুরতেছে, স্পিনটা হবে উপরের দিকে। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। মানে এখন আমরা ম্যাগনেটিক ফিল্ডও ইউজ করি নাই, কেবলমাত্র মানুষকে ভেতর নিয়ে গেছি আমরা। এখন আমরা পুরো প্রক্রিয়া শুরু করি নাই। তাহলে এটা হচ্ছে কি স্বাভাবিক অবস্থায় থাকে এরকম। তাহলে মানব দেহের ভিতরে হাইড্রোজেন পরমাণু স্পিন গুলো বর্তমানে এই অবস্থায় আছে। যে মাত্র দেখা যাবে এখানে আমরা একটু মাত্র ম্যাগনেটিক ফিল্ড ইউজ করবো, সাথে সাথে দেখা যাবে এটা ঘুরবে, কিন্তু ঘোরার সময় একটু আঁকা বাঁকা করে ঘুরতে থাকবে। আমরা যে মাত্র এখানে ম্যাগনেটিক ফিল্ড ইউজ করবো, এখানে ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করা মাত্র দেখা যাবে যে এটা একটু আঁকা বাঁকা করে ঘুরতে থাকবে। দেখো যে এটা এভাবে তো ঘুরবে, তাই না? এভাবে ঘোরার সময় এভাবে একটু আঁকা বাঁকা করে ঘুরতে, মানে এদিকেও ঘুরবে আর এদিকটা আঁকা বাঁকা করে ঘুরবে। যে লাটিম আছে না, লাটিম একদম ঘোরার শেষের দিকে যেরকম হয়, উল্টা পাল্টা করে ঘোরে না, ওই রকম। তো এটা দেখা যাচ্ছে যে আসলে ঘোরা উচিত ছিল যেভাবে, ঘোরার কথা ছিল জাস্ট যেভাবে, স্পিনটা হওয়ার কথা এইভাবে। তো এরকম স্পিন না হয়ে করে কি একটু আঁকা বাঁকা হয়ে ঘুরতে থাকে, এরকম আঁকা বাঁকা করে ঘুরতে থাকে। এই জিনিসটাকে তখন বলা হয় লেমুর গতি বলা হয়। একে বলা লেমুর গতি, একে বলছে লেমুর গতি। এই লেমুর গতিটা যখন হয়, ঠিক ওই মুহূর্তে মূলত মানুষের শরীরটা দুর্বল অনুভব হয়। কারণ এখানে এই স্পিনটা কিছুটা শক্তি হারায় ফেলছে। তো কিছুটা শক্তি হারায় তখন কি করে, এরকম আঁকা বাঁকা করে ঘুরতে থাকে। আর যখন শক্তি কমে আসলো তখন মানুষ কি হবে, এটা একটা দুর্বল একটা অনুভব করবে। একটু পরে যে কাজটা করা হয়, ম্যাগনেটিক ফিল্ড ইউজ করার পর একটু পর আমরা এবার ইউজ করবো হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। এই রেডিও ফ্রিকোয়েন্সি যে মাত্র ইউজ করা হয়, রেডিও ফ্রিকোয়েন্সিটা মূলত বড় ভাইয়ের মতো কাজ করে। কিরকম বড় ভাই? দুইটা পিচ্চি বলে আবার মারামারি করতেছে, মারামারি করতে একজন সমান তালে মার খাচ্ছে, একজন হেভি আর পিটতেছে। তো যে মার খাচ্ছে, মার খাইতে গেলে হঠাৎ করে এখানে বড় ভাই হাজির। ওর বড় ভাইকে দেখেই ওর গিয়ার বেড়ে গেছে, এই আমাকে এতক্ষণ তুই মারছিস মানে। বলার শ্বাসে 3টা ঘুষি, খালি ওর শক্তি বেড়ে জানে, শ্বাসে উল্টা কি আচরণ মারমুখী হয়ে গেছে। মানে বড় ভাইকে দেখা মাত্র প্রথম কথা তার শক্তি ফেরত পেয়েছে, আর শক্তি ফিরে আসছে। আর দ্বিতীয় কথা আচরণটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এই দেখো লেমোর গতিটা এরকম করে ঘুরতেছিল না, যে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করবো সাথে লেমোর গতি থেমে যাবে, আমার শক্তি ফেরত পেয়েছে এবং শ্বাসের স্পিনটা চেঞ্জ হয়ে যায়, ওই যে মারমুখী হয়ে গেছে ওরকম। তার মানে যে মাত্র রেডিও ফ্রিকোয়েন্সি আমরা এখানে অ্যাপ্লাই করলাম, যে মাত্র রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করলাম সাথে সাথে দেখা যাবে যেটা স্পিনটা ঠিক আগের মতো করে আবার ঘুরবে, সোজা হয়ে যাবে এবং উল্টা দিকে ঘুরতে শুরু করবে, স্পিনটা হয়ে যাবে তার নিচের দিকে। এই যে এটাকে বলছে এনএমআর। এনএমআর বর্ণালীটা কিন্তু আসলে রেডিও অঞ্চলে তৈরি হয়। এখানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা মাত্র কি হচ্ছে, নিউক্লিয়াস স্পিনটা পরিবর্তন হয়ে যায়। বুঝতে পারলাম কিনা? এই ঘটনাগুলো ঘটে হচ্ছে মানব দেহের মধ্যে।
তাহলে আমাদের স্টেজ 1 হচ্ছে মানব দেহে কি হয় আগে সেটা দেখলাম। আবারও বলি, আমি একটু মনোযোগ দাও। আমরা যখন রেডিও ফ্রিকোয়েন্সি কিংবা হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করিনি, ওই মুহূর্তে মানুষের দেহে যে হাইড্রোজেনের প্রোটন থাকে, প্রোটন স্পিনটা জাস্ট স্বাভাবিক অবস্থা এরকম থাকে। যে মাত্র আমরা করলাম কি এখানে হচ্ছে আমরা এবার ম্যাগনেটিক ফিল্ড ইউজ করলাম, সাথে সাথে এটা হবে কি একটু আঁকা বাঁকা করে লেমর গতি দিবে, তখন মানুষের শরীরটা দুর্বল অনুভূত হয়। যে মাত্র রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করলাম, সাথে সাথে করবে কি লেমর গতিটা আবার থেমে যাবে, থেমে স্পিনটা হয়ে যাবে উল্টো দিকে। এই স্পিনটাই করে কি অনেকে সোজা হয় না, তখন টাকা দিতে হয়, হ্যাঁ, আর টাকা ঘুষ দিয়ে স্পিন সোজা করতে হয়। আবার মাঝে ইনজেকশন যেটা বললাম, এই স্পিনটা অনেকের পরে সোজা হতে চায় না, তো যখন সোজা হয়ে যাবে তখন আবার ঠিকঠাক। এরকম হয় হচ্ছে 100-2 জন লোকের, মানে মোটামুটি হয় না বললে চলে, হঠাৎ হঠাৎ এরকম ঘটনা ঘটে, তখন হচ্ছে এরকম ইনজেকশন প্রয়োগ করে ঠিকঠাক করতে হয়, স্পিন তখন আবার সোজা হয়ে যাবে। তাহলে এগুলো ঘটে মানব দেহের মধ্যে। এ পর্যন্ত বুঝতে পারলাম কিনা? এবার আসি, দেখবো হচ্ছে এমআরআই মেশিনের বিভিন্ন অংশ নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এমআরআই মেশিন যেটা, এটা মূলত আসলে 3টা অংশ থাকে। মেশিনটা অংশ থাকে 3টা, একটা এক্সটার্নাল পার্ট থাকে যেটা কম্পিউটার। তো কম্পিউটার আমরা এখানে আসলাম না, আমরা শুধু এখানে মেশিনের মধ্যে কি কি পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। মুছে দিলাম। এবার খেয়াল করুন, তো এমআরআই যেটা আমাদের হচ্ছে মূল যন্ত্র যেটা আর কি, তো এটা 3টা অংশ থাকে। এর মধ্যে একটা হচ্ছে ম্যাগনেট, একটা গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ম্যাগনেট থাকে এখানে। এই ম্যাগনেটের শক্তি মাত্রা অনেক বেশি, এটার মূলত 0.1 থেকে 7 টেসলা পর্যন্ত এটা তৈরি করতে পারবে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে 0.1 থেকে 7 টেসলা পর্যন্ত। এই টেসলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের একক। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে 0.1 থেকে 7 টেসলা পর্যন্ত হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। তার মানে বড় সহ চুম্বক কিন্তু এখানে ইউজ করা। এরপর সেকেন্ড যে অংশটা তাকে বলছে গ্রেডিয়েন্ট বলা হয়, একে বলা হয় গ্রেডিয়েন্ট। আর লাস্ট পার্ট যেটা, একে বলছে রেডিও ফ্রিকোয়েন্সি বলা হয়। কি রেডিও ফ্রিকোয়েন্সি বা রেডিও ওয়েভ, এই 3টা পার্ট থাকে মূলত একটা এমআরআই মেশিনের মধ্যে। আর এর সাথে বাইরে একটা কানেকশন দিয়ে একটা কম্পিউটার থাকে। তো কম্পিউটার হিসাব বাদ দিলাম। ম্যাগনেটের কাজ হচ্ছে মূলত চুম্বক ক্ষেত্র তৈরি করা, কারণ চুম্বক ক্ষেত্র তৈরি না করলে তার হচ্ছে এগুলো হবে না। তাহলে প্রথম কাজ আগে কি, আগে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করতে হবে আগে আমাদের শুরুতেই। তাহলে ম্যাগনেটের কাজ হচ্ছে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করা, এই কাজ হচ্ছে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করা। ম্যাগনেটের কাজ হচ্ছে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করা এটা। এবার গ্রেডিয়েন্ট যেটা, গ্রেডিয়েন্টের কাজ একটু অদ্ভুত। দেখো আসলে যত কিছু বলে এগুলো যেহেতু সবই মোটামুটি একদম বিকিরণ, তো রেডিয়েশন যেহেতু, তো রেডিয়েশন কিন্তু এক জায়গায় থাকে না, ছড়িয়ে পড়ে। এখন ধরো না আমার পুরো দেহের উপর যদি আমি এটা অ্যাপ্লাই করি, একটু আগে আমরা দেখলাম যে এখানে কিছু সমস্যার সম্ভাবনা থাকে, সিটি স্ক্যানের সম্ভাবনাটা বেশি থাকে। সিটি স্ক্যান তুলনায় এখানে সম্ভাবনাটা কিছুটা কম, কিছুটা নিরাপদ। তো মূলত যেহেতু এখানে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এখন বলো তো আমি যেখানে এমআরআই করতে চাই ওইখানে করবো নাকি পুরোটাই করবো? তাহলে পুরো দেহে যদি আমি এমআরআই করি তাহলে বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে, আর একটা নির্দিষ্ট অংশ যদি আমি এমআরআই করি সমস্যা শুধু ওইখানে হবে, ওটা আমরা ঠিক করে নেবো পরে। এই কারণে হচ্ছে যেহেতু এটা রেডিয়েশন, এটা আসলে পুরো দেহেই পড়ার কথা। এই গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে পুরো দেহে না ফেলে আসলে পুরো দেহে একটু হলে পড়বেই, কিন্তু মূলত এটা কাজ হচ্ছে ম্যাক্সিমাম পোর্শনটা জানো জায়গা মতো জানো পড়ে। ধরো তোমার মাথাটা স্ক্যান করবা, ওই গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে সম্পূর্ণ জায়গা না ফেলে এটাকে মাথার ওখানে একটু বেশি করে ফেলবে, আর বাকি জায়গাতে ফেলবে হালকা হালকা। তাহলে এখানে গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে শরীরের একটা নির্দিষ্ট অংশে এমআরআই প্রক্রিয়াটা পরিচালনা করা। তাহলে এটা কাজ হচ্ছে শরীরের নির্দিষ্ট অংশে এমআরআই প্রক্রিয়া পরিচালনা করা। গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে শরীরের নির্দিষ্ট অংশে এমআরআই পরিচালনা করা। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড বলো বা যেটাই বলো, ওটা নির্দিষ্ট অংশে যেন পড়ে। আর রেডিও ফ্রিকোয়েন্সি কাজ খুব সহজ, এটা হচ্ছে বেতার তরঙ্গ সৃষ্টি করবে। কারণ আমরা দেখলাম যে এখানে একটা মুহূর্তে আমাদের বেতার তরঙ্গের দরকার, তো রেডিও ফ্রিকোয়েন্সি যেটা, এর কাজ হচ্ছে বেতার তরঙ্গ সৃষ্টি করবে। এই কাজ হচ্ছে বেতার তরঙ্গ সৃষ্টি করা। এই কাজ হচ্ছে বেতার তরঙ্গ সৃষ্টি করা। তো এই হচ্ছে মূলত আমাদের এমআরআই মেশিনের হচ্ছে 3টা অংশ। একটা এক্সটার্নাল পার্ট থেকে সেটা হচ্ছে কম্পিউটার। তো কম্পিউটার এসে মূলত আমরা এগুলো সফটওয়্যার ইনস্টল দেওয়া থাকে,
সবগুলো ডিজিটালাইজড হয়ে আমাদেরকে একটা পিকচার দিয়ে দিচ্ছে। ওই পিকচার দেখে মূলত ডাক্তার বুঝতে পারবো যে এখানে আদৌ কোনো সমস্যা আছে কি নাই। হ্যাঁ, তো চলো আমরা এখন তোমাদেরকে 3টা অংশ একটু হালকা একটু দেখাই। এখন দেখো এখানে কি কি থাকে সবকিছু দেখাবে এখানে, দেখো ভালো করে খেয়াল করো। একটা রাউন্ড একটা মেশিন, এটা আর যে বড় জায়গা দেখা যাচ্ছে ম্যাগনেট, এই যে ম্যাগনেট এরপর যে রেডিও ওয়েভ বা রেডিও ফ্রিকোয়েন্সি, আরেকটা অংশ পাওয়া যায় হচ্ছে গ্রেডিয়েন্ট। কোনটা কাজ কি সম্পূর্ণটা এখানে দেখার চেষ্টা করা যায় একটা কম্পিউটার থেকে। এই যেরকম একটা ছবি পাওয়া যায় মাথার, যে মান অফ দ্য 70% পানি থাকে সেটা দেখাচ্ছে। তো পানিতে মূলত হাইড্রোজেন অক্সিজেন থাকবে, হাইড্রোজেনের ভিত্তিতে মূলত এমআরআই করা হয়। এর নীলগুলো হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে হলুদ যেটা সেটা হচ্ছে অক্সিজেন। এই হাইড্রোজেনটাই মূলত কি হচ্ছে ওই এমআরআই এর পুরো প্রক্রিয়াটা ঘটাচ্ছে। এখানে ওখানে একটা ম্যাগনেটের চিহ্ন দেখানো হয়েছে। এর পূর্ণ হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। আবার বলতেছে এটা মেডিকেল আসছিল 15 সালে। এবার খেয়াল করে দেখো ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তৈরি হচ্ছে, খেয়াল করতেছো এখানে। এই যে ম্যাগনেটের কাজ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এবার দেখো গ্রেডিয়েন্টের কাজ কি। এই গ্রেডিয়েন্ট করবে কি ম্যাগনেটটাকে বিভিন্ন অংশে ভাগ করে ফেলবে। বিভিন্ন অংশে ভাগ করে যে এখানে মাথা থাকবে মাথার দিকে বেশি অংশ ফেলবে। গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে ভাগ করে দেয়। এই যে ম্যাগনেটিক ফিল্ড দেওয়াতে যে প্রোটন গুলো ঘুরতেছে, মানে স্পিন গুলো ঘুরতেছে এখন। আচ্ছা, এখানে একদম খেয়াল করো, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা মাত্র দেখা যাচ্ছে ওই প্রোটন গুলো ঘুরতে থাকবে, কিছু আছে ঘুরবে না। কেন ঘুরবে সেটা আমি পরে দেখাচ্ছি। কয়েকটা ঘুরতেছে না, ওগুলো হলুদ কালার দেখানো হবে। যে দেখো হলুদ গুলো কোনো ঘুরতেছে না, বাট নীল গুলো ঘুরতেছে। হ্যাঁ, আচ্ছা বাকিটুকু আবার আমরা দেখাচ্ছি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেশিনের মধ্যে কি কি হচ্ছে। এগুলো তো মেশিন আমরা অংশগুলো দেখলাম আর কি। এই মেশিনের মধ্যে কি কি হচ্ছে এটা দেখলে আমরা যে হলুদ গুলো কেন ঘোরে না, নীল গুলো কেন ঘোরে, পুরো বিষয়টা আমরা বুঝতে পারবো। এখন চলো আমরা মেশিনের অংশটুকু দেখি। আসলে মেশিনের মধ্যে কি হচ্ছে ওটা আমরা ওখানে সরাসরি দেখবো না, আমরা মূলত একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখবো। গ্রাফের মাধ্যমে বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করবো যেখানে কি কি হচ্ছে। এখন দেখো আমরা এখানে একটা গ্রাফ নিচ্ছি। এই গ্রাফের আমরা ওয়াই অক্ষে নিচ্ছি এনার্জি, এদিকটাতে আমরা নিচ্ছি এনার্জি, আর এই দিকটাতে নিচ্ছি আমরা ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডকে নর্মালি বি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন যে মাত্র আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, সাথে সাথে এই যতগুলো এখানে প্রোটনের স্পিন ছিল, স্পিনগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে। দুই ভাগে যখন ভাগ হচ্ছে, কিছু অংশ আছে যাদের শক্তি বেড়ে যায় আগের তুলনায়, কিছু অংশ আছে যাদের শক্তি আগের তুলনায় কমে যায়। তো এখানে দেখা যাচ্ছে যে আসলে কিছু অংশের শক্তি কমে যাচ্ছে, আবার কিছু অংশের শক্তি এখানে আগের তুলনায় বেড়ে যাচ্ছে। ধরো ছিল মাঝ বরাবর ছিল, এটা এই সবগুলো ছিল এক লাইনে ছিল, ওই মুহূর্তে শক্তিটা বেশ ভালো পরিমাণ ছিল। যে মাত্রটা ভাগ হয়ে যাচ্ছে তখন শক্তিটা কমে যাবে। একটু দেখো, আমি যদি কয়েকটা পাট কাঠি নিয়ে যদি একটু রাবার দিয়ে বেঁধে রাখি, সবগুলো যে একবার যে মুচড়ে ভাঙার চেষ্টা করি, শক্ত হবে না। তো মূলত যখন সবগুলো হচ্ছে তোমার স্পিন গুলো এক জায়গায় ছিল বা একই শক্তিতে ছিল, তখন মূলত মানুষের শরীরটাও চাঙ্গা ছিল। যে মাত্র ম্যাগনেটিক ফিল্ড ইউজ করলাম, ওই মুহূর্তে মূলত হয় কি এটা ভাগ হয়ে যায়। এই ভাগ হয়ে লেমর গতি শুরু হয়, আর ঠিক তখন মূলত মানুষের শরীরটা দুর্বল অনুভূত হয়। মানে এবার আমি করলাম কি রাবারটা খুলে ফেলে পুরোটা পাট কাঠি সবগুলো আলাদা করে ফেলছি, একটা সিঙ্গেল পাট কাঠি আগের থেকে কি দুর্বল হয়ে গেল না? এই কারণে মূলত মানুষের শরীরটা তখন দুর্বল অনুভূতি হয়, বা লেমর গতিটা ঠিক এই জায়গাতে সৃষ্টি হচ্ছে, না যে আঁকা বাঁকা করে যেটা ঘুরে আর কি। মানুষের দিয়ে যে আঁকা বাঁকা করে ঘুরতেছে এরকম সৃষ্টি হয়েছে ঠিক এই মুহূর্তে। অর্থাৎ যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে কিছু শক্তি কমে যায়, কিছু স্পিনের শক্তি কমে যাচ্ছে, কিছু স্পিনের শক্তি বেড়ে যাচ্ছে। যাদের শক্তি কমে তাদের বলে আলফা বা প্যারালাল বলা হচ্ছে। প্যারালাল মানে সমান্তরাল, মানে এরা হচ্ছে চুম্বকের প্রতি সাড়া দেয়। আর কিছু আছে যেগুলো হচ্ছে তোমার বিটা, এদের বলা অ্যান্টি প্যারালাল, এদের শক্তি বেশি থাকে, এদের বলা হচ্ছে অ্যান্টি প্যারালাল বলা হয়। এরা মূলত চুম্বকের প্রতি সরাসরি সাড়া দেয় না। এর নীল গুলো হচ্ছে সেই প্যারালাল, আর হলুদ গুলো হচ্ছে সেই অ্যান্টি প্যারালাল। এবার বুঝতে পারলাম কিনা? যেগুলো ঘুরতেছিল ওগুলো মূলত চুম্বকের প্রতি সাড়া দেয়, তার মানে তাদের শক্তির মান কম। এই কারণে চুম্বকের শক্তি অল্প দিলেই ঘোরা শুরু করে দেয়। আর এদের শক্তি বেশি বিধায় আর চটকে ঘুরতেছে না। এরা ঘুরবে যদি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করি আমরা। রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করলে এরাও ঘুরবে, এরাও ঘুরবে, কারণ এদের শক্তি তো কম, উল্টা তার থেকে বেশি শক্তি দিচ্ছি। এত তোমার খুশি হয়ে যাবে যে শক্তি আরো বেশি পাইছি এরা। তখন করবে কি, এখান থেকে এই প্রোটন যেগুলো ছিল বা যে স্পিন গুলো এখানে লাভ দিয়ে করবে, চটকে এখানে চলে যাবে। আবার বলতেছি যে মূলত প্রোটন যে স্পিন গুলো সেগুলো দুইটা শক্তি ভাগ হয়ে যায়,
শক্তিতে ভাগ হয়ে যাচ্ছে, যাদের শক্তি কম তাদের বলা হচ্ছে প্যারালাল, যাদের শক্তি বেশি তাদের বলে অ্যান্টি প্যারালাল বা বিটা। আর এতটুকুর মধ্যে শক্তির ব্যবধান আসলে কতটুকু? এখানে শক্তির ব্যবধান ডেল্টা ই যেটা সেটা কি হবে আসলে? বিটা মাইনাস আলফা হবে না? এখানে শক্তির ব্যবধানটা হচ্ছে বিটা মাইনাস আলফা। তো এখন যারা মূলত প্যারালাল অবস্থায় থাকে তারা মূলত তোমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা মাত্র কি হবে, এটা ঘুরতে থাকবে। আর যেগুলো হচ্ছে অ্যান্টি প্যারালাল সেগুলো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করার পর ঘুরবে, এখন ঘুরবে না। ওই যে হলুদ কালার যেগুলো দেখলাম আমরা ভিডিওতে। এখন ধরো এখানে হচ্ছে একটা প্রোটন বা তার একটা স্পিন ছিল, প্রোটন যেটা। এখন এখানে আমি করলাম কি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করলাম, এই রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়া মাত্র সে শোষণ করবে আগে, এটা রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়া মাত্র শোষণ করে নিচ থেকে উপর দিকে উঠে যাবে। উপরে ততক্ষণ পর্যন্ত থাকবে, উপরে উঠে যাওয়ার পর কিন্তু এই যে এখানে যেগুলো ছিল এগুলো সহ সবগুলো এবার ঘুরবে, মানে এবার হলুদ নীল সবগুলো একসাথে ঘুরতে থাকবে। এখানে ততক্ষণ পর্যন্ত এখানে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা রেডিও ফ্রিকোয়েন্সিটা অব্যাহত রাখবো। যে মাত্র রেডিও ফ্রিকোয়েন্সি সোর্সটা আমি সরিয়ে নিচ্ছি বা অফ করে দিব, রেডিও ফ্রিকোয়েন্সি সাথে সাথে উপর থেকে নিচের দিকে নেমে চলে আসবে। এটা রেডিও ফ্রিকোয়েন্সি অফ করা মাত্র কি হবে, এটা উপর থেকে আবার নিচের দিকে নেমে চলে আসবে এবং এখানে সে রেডিও ফ্রিকোয়েন্সি কি করবে, সে বিকিরণ করবে, নির্গমন করবে। বুঝতে পারলাম কিনা? তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা মাত্র এটা ভাগ হয়ে গেল শক্তিতে। তো নিম্ন শক্তি থেকে যদি উচ্চ শক্তিতে যায় এক্ষেত্রে সে রেডিও ফ্রিকোয়েন্সি শোষণ করবে, আবার যখন রেডিও ফ্রিকোয়েন্সি আমি সরাই নিচ্ছি সে আবার উপর নিচের দিকে নেমে চলে আসবে। এখন দেখো তো এই যে রেডিও ফ্রিকোয়েন্সি শোষণ করে নিচ থেকে উপরে উঠলো, উপর থেকে নিচের দিকে নামলো, এখানে একটা কি সময় ব্যয় হবে না? এই সময়টাকে বলা হচ্ছে রিল্যাক্সেশন টাইম বা স্বস্তিকাল বলা হয়। এটাকে বলা রিল্যাক্সেশন টাইম বা স্বস্তিকাল। রিল্যাক্সেশন টাইম বা স্বস্তিকালকে একটু লিখে নাও। একে বলছে রিল্যাক্সেশন টাইম বা বাংলায় বলা স্বস্তিকাল। স্বস্তিকাল এটাকে মূলত টিআর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, টাইম অফ রিল্যাক্সেশন। এটা প্রকাশ করা টিআর বা টাইম অফ রিল্যাক্সেশন দ্বারা। একটু লিখো 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 বেতার তরঙ্গ শোষণ এবং নির্গমনের মধ্যবর্তী সময়কে বলা হয় রিল্যাক্সেশন টাইম। রেডিও ফ্রিকোয়েন্সি মানে কি? বেতার তরঙ্গ। লিখো বেতার তরঙ্গ শোষণ এবং নির্গমনের মধ্যবর্তী সময়কে বলা হয় রিল্যাক্সেশন টাইম। বেতার তরঙ্গ শোষণ এবং নির্গমনের মধ্যবর্তী সময়কে বলা হয় রিল্যাক্সেশন টাইম। বেতার তরঙ্গ শোষণ এবং নির্গমনের মধ্যবর্তী সময়কে বলা হয় রিল্যাক্সেশন টাইম। বেতার তরঙ্গ শোষণ এবং নির্গমনের মধ্যবর্তী সময়কে বলা হয় রিল্যাক্সেশন টাইম বা স্বস্তিকাল বলা হয় বাংলাতে। বুঝতে পারলাম এই ঘটনাটা? এখন কথা হচ্ছে স্বাভাবিক কোষ আর আক্রান্ত কোষ দুইটা কি রিল্যাক্সেশন টাইমটা সেম হবে? অবশ্যই না। কিছু ভিন্নতা না থাকলে তো আমি ছবি আলাদা পাবো না। মূলত এই যে একটা জিনিস ভিন্নতা চলে আসছে, আর একটা জিনিস ভিন্নতা আসে, সেটা হচ্ছে পানির ঘনত্ব, কনসেন্ট্রেশন যেটাকে বলা হয়। মূল কথা হচ্ছে এটা যা কিছু হলো এগুলো ডিজিটাল সিগন্যাল আকারে চলে যাবে কম্পিউটারে, কম্পিউটার থেকে আমরা এখানে একটা ছবি পাবো। এই ছবি পাওয়া যায় দুটা জিনিসের ভিত্তিতে, একটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম, এখানে ইমেজ যেটা আমরা পাবো এই ইমেজ পাওয়া যাবে দুটা ভিত্তিতে, একটা হচ্ছে রিল্যাক্সেশন টাইমের ভিত্তিতে পাবো আমরা এখানে, একটা রিল্যাক্সেশন টাইম যেটা টিআর, আর একটা হচ্ছে পানির ঘনত্ব বা কনসেন্ট্রেশন, এটা হচ্ছে পানির ঘনত্ব। তাহলে স্বাভাবিক কোষে আক্রান্ত কোষে রিল্যাক্সেশন টাইম এবং পানির ঘনত্ব আলাদা হয়। এই দুটার মান যখন আলাদা হয়ে যাবে তখন আমরা এখান থেকে একটা ছবি পাবো। এখন দেখো আসলে পানির ঘনত্ব কোথায় বেশি হয়। পানির ঘনত্ব বিষয়টা হচ্ছে তুমি বাসায় গিয়ে একটা পরীক্ষা করবা, বাসায় গিয়ে একটা হাতুড় নিবা, নিয়ে চোখ বন্ধ করবা, দিয়ে মোটামুটি একটা জোরে সোরে একটা হাত চোখ বন্ধ একটা আঘাত করবো, আঘাত করবো হাত কিন্তু হ্যাঁ আঘাত করার পর কিন্তু চোখ খোলা যাবে না, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই 30 সেকেন্ড ওয়েট করার পরে এবার সুন্দর করে করবে কি, যে জায়গাতে তোমার আঘাত পেয়েছো ওখানে একটু হাত দিবা, হাত দিবা টন 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 করতেছে, একটু পর করবে চোখ খুলবা না, কিন্তু চোখ না খুলে সব পরীক্ষা করতে হবে। চোখ খুললে কিন্তু পরীক্ষা শেষ। এরপর করবে কি একবার স্বাভাবিক জায়গায় হাত দিবা, হাত টন টন করতেছে না। এখানে হাত টন টন করে কেন? ওখানে রক্ত চলাচল বেড়ে যায়। আঘাতপ্রাপ্ত হলে বা কোনো টিস্যু ক্ষতিগ্রস্ত হলে ওখানে রক্ত চলাচল বেড়ে যায়, আর রক্তের মধ্যে পানি থাকে, তো রক্ত চলাচল বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে ওই জায়গাতে পানির পরিমাণ বেড়ে গেছে। তাহলে স্বাভাবিক টিস্যু চাইতে ওখানে পানির পরিমাণ কি হয়? বেশি থাকে। তাহলে এখানে রিল্যাক্সেশন টাইম এবং এই কনসেন্ট্রেশন দুটা মান কি হয়? স্বাভাবিক কোষ অস্বাভাবিক কোষে এগুলো কি হবে? অবশ্যই আলাদা হবে। এই আলাদা মান থেকে তখন আমরা একটা ইমেজ পাই। এখন ধরুন এটা হচ্ছে যে এমআরআই যদি টোটাল মেশিন যদি হয়ে থাকে, তো এমআরআই ফুল সেটআপটা এখানে, এখান থেকে একটা কম্পিউটার, এটা হচ্ছে কম্পিউটার ডিজিটাল আকারে আছে, তোমার সিগন্যাল চলে আসছে। এই ডিজিটাল আকারে সিগন্যাল চলে আসলে এখান থেকে আমরা এখন একটা ইমেজ পাবো। তো ইমেজটা মূলত হচ্ছে যে মানুষের যে মস্তিষ্কে যে দুটো খণ্ড থাকে, ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার, এই দুটো হেমিস্ফিয়ার মূলত আমরা ছবি পাবো।
এই ছবিগুলো দেখে বুঝতে হবে আমার যদি ছবি খুব ভালো হবে না। এই মোটামুটি ধরনের ছবি হয়েছে আর কি, কোনো রকম ছবি খারাপ হয় না, ভালো হয়েছে মোটামুটি। ঠিক আছে, এই ডান স্টেবল হেমিস্ফিয়ার বাম স্টেবল হেমিস্ফিয়ার ছবি পাইলাম। এই ছবিটা এখন করবে কি ডাক্তাররা, ওই যে ডাক্তারদের রুমে গেলে দেখা যায় আলো জ্বলতেছে, লাগাই দিয়ে ওখানে দেখে বুঝবে যে কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, এখন দেখো ধরে নাও যে হচ্ছে এটা আমরা জুম করলাম, এই অংশটা জুম করলাম কথার কথা, তাহলে এটা হচ্ছে সবগুলো স্বাভাবিক কোষ, এটা হচ্ছে অস্বাভাবিক কোষ। তাহলে অবশ্যই এখানকার টিআর আর এখানকার টিআর আলাদা হবে, এখানকার সি আলাদা হবে। এই দুটা জিনিস আলাদা হওয়াতে মূলত চিত্রটা কি হয়েছে আলাদা। এইভাবে মূলত পুরো একটা এমআরআই প্রক্রিয়াটা করা হয়ে থাকে। তাহলে এখানে দেখা যাচ্ছে নীল কালার গুলো শুধু ঘুরতেছে, তার মানে কি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছে এখানে আমরা, রেডিও ফ্রিকোয়েন্সি এখন অ্যাপ্লাই করা হয় না। এই যে এবার দেখো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা হবে, হলুদ গুলো স্বাভাবিকভাবে ঘুরতে থাকবে। এবার আমি ওগুলো হচ্ছে অ্যান্টি প্যারালাল, এই দেখো সবগুলো এবার ঘুরতেছে না, তার মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি শোষণ করে ফেলছে। মানে এবার ম্যাগনেট আর রেডিও দুটো একসাথে চলতেছে। এবার যে মাত্র রেডিও ফ্রিকোয়েন্সি বন্ধ করে দিব, সাথে সাথে ঘূর্ণন থেমে যাবে। এত ঘূর্ণন থেমে গেছে এবং সবগুলো হচ্ছে একমুখী হয়ে গেছে এবং সবগুলো স্পিন নিচের দিকে, এবং স্পিন তার দিকটা পরিবর্তন করে ফেললো। এখান থেকে প্রমাণ পাইলাম যে আমার বর্ণালী এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এখন এখানে যা কিছু পাইলাম এগুলো হচ্ছে এখন ডিজিটাল সিগন্যাল আকারে চলে যাবে কম্পিউটারে, ওখানে আমরা একটা রিপোর্ট পাবো যে কম্পিউটার চলে আসছে। এই যে দেখো রিপোর্ট পেয়ে গেছে, আমার ছবি কিন্তু অর্থ সুন্দর না? বাস, এবার মূলত ডাক্তার এখন অ্যানালাইসিস করে বলবে কোন অংশে কোনো সমস্যা আছে কি নাই। বাস, রোগীকে বের করে নিল, এমআরআই প্রক্রিয়া শেষ। এখন রিভিউ করে একটু মনোযোগ দিয়ে কথা শোনো। সেটা হচ্ছে আমরা এমআরআই যে করতেছি এটা মূলত সফট টিস্যুতে করা হয়, হার্ড টিস্যুতে করা যাবে না। আর হচ্ছে এখানে হাড়ে এমআরআই করা যায় না কেন? কারণ এনএমআর পরমাণু নাই। আর মানব দেহে এমআরআই করা হয় মূলত হাইড্রোজেনের ভিত্তিতে, হাইড্রোজেন একটা হচ্ছে এনএমআর পরমাণু। এরপরে বিষয় ছিল যখন আমরা হচ্ছে এমআরআই প্রক্রিয়া যখন শুরু করার সময় প্রথমে আগে কোনটা দিই? ম্যাগনেটিক ফিল্ড, পরে দিই রেডিও ওয়েভ বা রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়ার পরে। তো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা মাত্র লেমর গতি শুরু হয়ে যায়, আঁকা বাঁকা পথে ঘুরতে থাকে। যে মতো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করি ওটা আবার কি হয়ে যায়, আবার একদম সোজা হয়ে স্পিনটা উল্টো দিকে হয়ে যাচ্ছে, মানে শক্তি আগের মতো ফেরত পাইছে আর কি। তো দেখা যাচ্ছে যে এবার আমরা যদি মেশিনের অংশে আসি, এখানে তিনটা পার্ট ছিল, ইন্টারনাল পার্ট ছিল তিনটা। একটা ছিল ম্যাগনেট, এর কাজ হচ্ছে চুম্বকক্ষেত্র তৈরি করা। একটা ছিল গ্রেডিয়েন্ট, চুম্বকক্ষেত্রটা ভাগ করে একটা নির্দিষ্ট অংশে ফেলা। আর একটা ছিল হচ্ছে তোমার রেডিও ফ্রিকোয়েন্সি বা রেডিও, যেটা হচ্ছে মূলত রেডিও ফ্রিকোয়েন্সি থেকে নির্গত করতে থাকে। আর মেশিনের মধ্যে যদি দেখি যে মাত্র আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, সাথে সাথে এখানে সবগুলো স্পিন বা প্রোটন যা আছে এটার শক্তি কোনটা বেড়ে যাচ্ছে কোনটা কমে যাচ্ছে, দুই ভাগ হয়ে যাচ্ছে। তখন মূলত লেমর গতিটা শুরু হয়ে যায়, যখন দুই ভাগ হবে। এখন নিচ থেকে যদি উপরে ওঠে তার রেডিও ফ্রিকোয়েন্সি শোষণ করবে, আবার রেডিও ফ্রিকোয়েন্সি অফ করে দিলে উপর নিচে দিকে নেমে চলে আসবে। তাহলে এই যে উপরে উঠলো রেডিও ফ্রিকোয়েন্সি শোষণ করবে, নিচে দিকে নামলো, এটা মধ্যবর্তী সময়কে বলা রিল্যাক্সেশন টাইম। তো স্বাভাবিক কোষ আর আক্রান্ত কোষের রিল্যাক্সেশন টাইমটা আলাদা হবে, আবার পানির ঘনত্বটা কি হয় আলাদা হয়। তো এই দুটো জিনিস আলাদা হতে আমরা একটা চিত্র পাবো বা ছবি পাবো। এটা তখন এমআরআই মেশিন বা পুরো সেটআপ থেকে আমার সেটা মূলত ডিজিটাল সিগন্যাল কম্পিউটার চলে আসে, তখন আমরা ছবি পেয়ে গেছি। এবার ডাক্তার অ্যানালাইসিস করে বলবো এখানে আদৌ কোনো সমস্যা আছে কিনা। ক্লিয়ার? বুঝতে পারলাম?